আসসালামু আলাইকুম। স্যামসাং S24 আল্ট্রার একটা এক্সক্লুসিভ ভিডিও নিয়ে আসলাম এবং এই ধরনের ফোনগুলোতে কিন্তু অনেক সময় লেয়ার সেপারেট করে কাজ করতে হয়। সেরকম একটি কাজ, একটা ইন্টারেস্টিং কাজ। শুধু সিপিইউ রিবোলিং না, এটা লেয়ার হয়তো ফাটাতে হবে। কারণ দেখুন, এখানে চার্জারে মূলত চার্জিংয়ের লোডিং সেরকম অ্যাম্পিয়ার নিচ্ছে না এবং কি ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমেও কিন্তু কোনো অটো শর্ট দেখাচ্ছে না। অটো শর্ট না দেখালেও এখানে কিন্তু ভিভ্যাটেও কোনো শর্ট নেই। কিন্তু ভিপিএস লাইন কিন্তু আমি শর্ট পেয়েছি। ভিপিএস লাইনে যেহেতু শর্ট পেয়েছি, সেখানে আমি থার্মাল ক্যামেরা দিয়ে ভোল্টেজ ইনজেক্ট করলাম এবং কি এরপর আমি দেখতে পেলাম আসলে উপরের পার্ট বা নিচের পার্টে কোনো গরম হচ্ছে না। মেইন যে ইন্টারনাল ভিতরে যে পার্ট রয়েছে সেখানে গরম হচ্ছে। তার মানে শর্টটা অবশ্যই ভিতরে রয়েছে এবং কি সেই শর্ট রিমুভ করার জন্য আমাকে কিন্তু এই ডুয়েল লেয়ার মাদারবোর্ডটি সেপারেট করে নিতে হবে। সেখানে আমি যে ডাউন লেয়ারটি রয়েছে, নিচের পার্ট যেখানে সিপিইউ, র‍্যাম, স্টোরেজ থাকে, সেই পার্টটিকে আমি খুলে নেব এবং খুব সময় নিয়ে ধৈর্য সহকারে খুলতে হয়। অল্প টাইমে দেখিয়েছি ভিডিওটি শর্ট করার জন্য। কারণ এ ধরনের কাজগুলো অনেক লং হয়ে যায়। তো এই বিষয়ে একটু বলব যে এটা আপনারা অবশ্যই একটু লম্বা সময় নিয়ে ধীরে, ধীরে হিট দিবেন এবং কি নজলটি বিগ নজল ইউজ করবেন অথবা উইথআউট নজল ইউজ করতে পারেন। 100% এয়ার ব্যবহার করবেন। টেম্পারেচার 400 ডিগ্রি, অনেক ক্ষেত্রে একটু কম রেখেও কাজ করা যায়, অনেক ক্ষেত্রে বেশি রেখেও কাজ করা যায়। সেটা এসএমডির উপরে নির্ভর করে। যাই হোক, আমি এখানে যে লেয়ারটি আমি রিমুভ করেছি, দেখুন এখানে একটি আইসি কিন্তু ওই পাশ থেকে এই পাশে চলে এসেছে। এখানে একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে একটা টিপস কিন্তু উঠেছে। এই বিষয়টি নোটিস করার মতো, যেটা আমার অবশ্যই রিপেয়ার করে নিতে হবে। তো দেখুন, এখানে ডাউন লেয়ারের যে শর্টটি ভিপিএস লাইনে শর্ট দেখাতো, সেই শর্টটি কিন্তু এখনো আছে। মূলত এই শর্টটির কারণেই কিন্তু ফোনটি ডেড অবস্থায় আছে এবং কি এই শর্টটি রিমুভ করতে হবে খুব সূক্ষ্মভাবে। তার আগে আমি পেস্টগুলো রয়েছে বা থার্মাল পেস্ট দেওয়া থাকে, সেগুলো সুন্দর করে পরিষ্কার করে নিলাম। কারণ এখানে আমার শর্ট রিমুভ করতে হবে, সেই সাথে আমার একটি আইসি কিন্তু এখানে রিমুভ হয়েছে, সেটা ইনস্টল করতে হবে। মূলত এই ডুয়েল লেয়ারের মাদারবোর্ডগুলো খুব ধৈর্য সহকারে কাজ করতে হয় এবং লম্বা সময় সময় লাগে আরকি। তো আমাদের ধীরে, ধীরে মূলত এই কাজগুলো স্টেপ বাই স্টেপ করতে হয়। যেহেতু এই ফোনটির র‍্যাম সিপিইউ এখন পর্যন্ত রিভলভ করা হয়নি এবং র‍্যাম সিপিইউর সেকশনে আমি কিন্তু এখনো যাইনি। আমি শুধু শর্টটা আগে রিমুভ করার চেষ্টা করব যে শর্টটা কোথায় রয়েছে এবং শর্ট ফাইন্ড আউটের জন্য আমি ক্যাপাসিটরগুলো এবং ভোল্টেজ লাইনগুলো আমি চেক করে নেব এবং চেক করার পর আমি যদি এখানে কোনো শর্ট পাই, সেক্ষেত্রে অবশ্যই আমাকে দেখুন, এই ক্যাপগুলো কিন্তু অলরেডি আমি শর্ট পেয়েছি। এই ক্যাপটি এবং কি এই লাইনটি কিন্তু শর্ট রয়েছে এবং শর্টটি আমি খুব সহজেই কিন্তু বের করে নিলাম। এখানে দেখুন একটি ক্যাপাসিটর শর্ট হয়েছে এবং সিঙ্গেল লেয়ারে এই সিঙ্গেল লাইনে একটি ক্যাপাসিটর, মূলত এই ক্যাপাসিটরটি রিমুভ করে সেটা রিপ্লেস করে দেব। তো এক্ষেত্রে আসলে এই ছোট্ট একটি ক্যাপাসিটর শর্টের কারণে পুরো ফোনটি কিন্তু ডেড এবং কি এই ফোনটির এই শর্টটি ছাড়ানোর জন্য আ অনেক বেশি পরিশ্রম করতে হয়। কারণ এই লেয়ারগুলো আলাদা করা এবং সেগুলোকে আবার রিভলভ করে লাগানো খুব কঠিন ব্যাপার। তো আমি সুন্দর করে এখানে পরিষ্কার করে নিলাম আরেকবার, যেহেতু রজনী স্মোক দিয়েছিলাম এবং কি আমি চেষ্টা করব এখানে একটি ক্যাপাসিটর লাগিয়ে দিতে। কারণ যদি কোনো সিঙ্গেল একটি লাইনে একটি ক্যাপাসিটর শর্ট হয়ে যায়, সেক্ষেত্রে সেই ক্যাপাসিটরটি অবশ্যই চেঞ্জ করে দেওয়া সবচেয়ে উত্তম। যদি একই লাইনে ৩ থেকে ৪ টি, অনেক সময় দেখা যায় যে একাধিক ক্যাপাসিটরগুলো থাকে। একটি শর্ট হয়েছে, অন্যান্য ক্যাপাসিটরগুলো আছে। সেক্ষেত্রে অনেক সময় কিন্তু না লাগিয়ে দিলেও আমরা সেই ফোনগুলো কিন্তু দেখি যে সচল থাকে। তো যেহেতু ইন্টারনাল পার্টে একটি প্রবলেম এবং কি এই ভিতরে বারবার লেয়ার খুলে কাজ করা সম্ভব না এবং কি এই ফোনটি যেন আর ভবিষ্যতে এই লাইনে শর্ট না হয়, ভোল্টেজটা ঠিকঠাক মতো ফিল্টারিং হয় এবং যে কারণে আমি ক্যাপাসিটরটি নতুন করে আবার বসিয়ে দিলাম। এই সেকশনের কাজ শেষ। এবার আমার যে আইসিটি মূলত মেল্ট হয়ে ওই পার্টে চলে গেছে, সেই আইসিটি কিন্তু পরিষ্কার করে তারপরে এখানে বসিয়ে দিতে হবে। আ তার আগে আমি দেখব যে আইসির পোলারিটি এবং সব ঠিকঠাক দেখে, যেহেতু ৪ কোণা শেপের একটি আইসি এবং কি এটির বল কোন দিকে কোনটা সেটা অবশ্যই অ্যালাইনমেন্ট ঠিক করে লাগাতে হবে। দেখুন, আমি কিন্তু রিবলও করিনি। জাস্ট এখানে পরিষ্কার করে আইসিটি বসিয়ে দিলাম। তো আইসি বসানো শেষ। আরেকটা বিষয় বলে রাখি যে S24 আল্ট্রার কিন্তু বর্ণিত সেরকম কোনো সাপোর্ট নেই। শুধু আ স্কিমেটিক আর হচ্ছে লেআউট আছে। সেটার মাধ্যমেই অনেক কিছুই আমরা ইনফরমেশন নিতে পারি। তো দেখুন, এখানে পার্ট বাই পার্ট আমি কাজগুলো করছি। আসলে লম্বা সময়ের কাজ এবং ধীরে, ধীরে কাজগুলো করতে হয়। তো এরপর যে কাজটি করব সেটি হচ্ছে আমার এই পার্টটিকে রিভলভ করতে হবে এবং এটাকে পরিষ্কার করতে হবে ১ম এ। এই পার্টটি পরিষ্কার করব এবং অপর পার্টটি কিন্তু রিভলভ করতে হবে। তো এখানে খুব সুন্দর করে সোল্ডারিং গুলো পরিষ্কার করে নিচ্ছি এবং একটি লাইন যেটি আরকি উঠে গেছে,
এই লাইনটি মিসিং লাইনটি আমাকে অবশ্যই জাম্পার করতে হবে এবং কি এই লাইনটা তৈরি করতে হবে। দেখুন এখানে খুব সূক্ষ্মভাবে লাইনটি বের করতে হবে। আসলে লাইনটি কোথা থেকে এসেছে, এই যে দেখুন একটু বেরিয়েছে। তো এমনিতেই বলগুলো ছোট, ছোট বল। তার মধ্যে বলের সাইড থেকে হালকা একটু লাইন থাকে। সেখানে খুব যত্ন সহকারে যেন লাইনটি ড্যামেজ না হয়। বারবার এই সমস্ত লাইনে রিপেয়ার করা সম্ভব হয় না। এজন্য খুব সূক্ষ্মভাবে এবং আলতোভাবে কাজ করতে হয়। আইএসপির যে জাম্পারগুলো যেরকমভাবে আমরা করে থাকি, সেভাবে আসলে এই কাজগুলো করতে হয়। যা হোক আমার এখানে চিকন করে একটা ওয়্যার আমি জাম্পার করে নিলাম। এরপর আমি এটা পরিষ্কার করে ইউভি দিয়ে নিবো। ইউভি দিয়ে এখানে বল তৈরি করে নিবো এবং কি আ অন্য একটি পার্ট যেটা রয়েছে সেই পার্টটি আপার পার্টটি আমি রিবোলিং করব। তো এখানে দেখুন একটি বড় বিষয় রয়েছে। এই লেয়ার দুটো আলাদা করার সময় আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে আম যে কাজগুলো করি, এই লেয়ার আলাদা করার সময় আইসিতে মূলত বলগুলো সমস্যা হয়ে যায়। ড্রাই হয়ে যায় বা শর্ট হয়ে যায় অনেক সময়। যে কারণে কিন্তু সিপিইউ, স্টোরেজ, র‍্যাম যা আছে এগুলোও কিন্তু অনেক সময় রিভলভ করতে হয়। তো আমি আম এই ফোনটাতে রিভলিং এর কাজ করিনি। যেহেতু শর্ট রয়েছে, শর্টের জন্য আসলে মূলত এই লেয়ারটা সেপারেট করা। তো লেয়ারের অপর যে পার্টটি রয়েছে যেটা মূলত আপার পার্ট, এই পার্টটি পরিষ্কার করে নিচ্ছি। এই পার্টটি খুব সুন্দরভাবে বলগুলো ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে। করার পর এই পার্টটি মূলত রিবল করতে হবে। এই পার্টে বল আ দেওয়ার পর, লাগানোর পর অপর পার্টটি উপর থেকে বসিয়ে দিলেই কিন্তু এই কাজটি শেষ। তো যদিও একটি লং প্রসেসের কাজ এবং ধৈর্যের কাজ, আসলে অ্যাপেলের কাজগুলো আমার মনে হয় এর চেয়ে একটু সহজ। কিন্তু আ বিশেষ করে স্যামসাং এর কাজ বা অন্যান্য কাজগুলো এগুলো একটু ব্যতিক্রম। তো যা হোক এখানে আমি ১৮৩ ডিগ্রির পিপিডি ইউজ করব এই লেয়ার রিবল করার জন্য। তো আপনারা কে কোন ধরনের পেস্ট ইউজ করেন বা এই ধরনের লেয়ারের কাজ করলে কি ধরনের পিপিডি ইউজ করেন জানাতে পারেন এবং এটা কিভাবে করা যায়? দেখুন আমি খুব সূক্ষ্মভাবে একটু করে আ উইথআউট মাইক্রোস্কোপে আমি কিন্তু লাগিয়ে নিচ্ছি একটু করে। আর বোর্ডের যেহেতু বোর্ডটা মোটামুটি ছোট, আ S24 আল্ট্রার বোর্ডটা। আ এই বোর্ডটাতে ধীরে পুরোটা একবারে আমি পেস্ট লাগিয়ে তারপর কিন্তু আমি বল করে নেব। আর এই কাজটা করার সময় একটু খেয়াল রাখতে হবে যেন এক চান্সেই হয়ে যায়। বারবার যেন পিপিডি এপ্লাই করতে না হয়। আরেকটা বিষয় হচ্ছে যে এটা কিন্তু নাড়াচাড়া করা যাবে না। রিবোলিং প্লেটটা যেন নাড়াচাড়া না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। নিচের প্লেটটা মূলত ম্যাগনেটিক প্লেট, যে কারণে অলরেডি ধরে থাকে প্লেটটাকে। তারপরেও আমাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে। জোরে চাপ দিলে বা টান দিলে দেখা যায় অনেক সময় কিন্তু ধাক্কা লেগে প্লেটটা সরে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু রিবোলিং করার সময় দেখা যাবে বলগুলো একদিক আরেক দিকে চলে যাবে এবং এখানে ড্রাই পেস্ট ইউজ করতে হয়। ড্রাই পিপিডি ইউজ করতে হয় যেন পিপিডি যেহেতু প্লেটটা বারবার একটু উঁচু হবে এবং পিপিটি যদি অতিরিক্ত নরম থাকে সেক্ষেত্রে কিন্তু নিচ দিয়ে প্রবেশ করবে এবং কি একটু সমস্যা হবে। একটু ড্রাই টাইপের পেস্ট ইউজ করলে কি হবে যে শুকনো সেটা যেখানে যে ঘরগুলোতে ফিল আপ হবে সেখান থেকে নাড়াচাড়া করবে না। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পিপিটি এপ্লাই করা কেমন হয়েছে এবং কি আ এই প্লেটটা দিয়ে আমি এর আগেও অনেকবার রিভলভ করেছি। প্লেটটা যে কারণে দেখেই বোঝা যাচ্ছে। তো যা হোক আমি এই যে মাদারবোর্ডটি এটি চেষ্টা করব এক চান্সেই যেন এই রিভলভটি শেষ হয় এবং এক চান্সে রিবোলিং করে অ্যাকচুয়ালি আমরা ইনস্টল করলে সেটা ফোনটা অন হয় কিনা বা দেখব। তো দেখুন এখানে ধীরে আমি হিট দিয়ে একটু করে বল করে নিচ্ছি এবং আমি কিন্তু এসএমডি ইউজ করছি অন্য একটি এবং টেম্পারেচার 400 ডিগ্রি রয়েছে। কারণ এখানে চিকন নজল ইউজ করেছি আর একটু উপর থেকে ধীরে মানে যখনই বলটা গলে যাবে তখন এসএমডির যে হট গানের মাথাটি আছে সেটি কিন্তু সরিয়ে নিতে হবে। এক জায়গায় লং টাইম হিট দেওয়া যাবে না। এখানে আবার যে রিংটা থাকে, মূলত আমরা রিংটাকে রিভলভ করছি। রিংয়ের অপর প্রান্ত, নিচের প্রান্ত কিন্তু আবার আরেকটা প্যানেলের সঙ্গে মানে মাদারবোর্ডের সঙ্গে লেগে আছে। সো এক সাইডে হিট দিয়ে অতিরিক্ত হিট দিলে আবার আরেক সাইডে যেন বল সমস্যা না হয় সেদিক খেয়াল রাখতে হবে। খুবই ধৈর্যের কাজ। এই ধরনের কাজগুলো অ্যাকচুয়ালি অনেক সময় নিয়ে এবং কি এগুলো ডিমান্ডেবল কাজ আমার মনে হয় যে যারা এই কাজগুলো করেন তারা তো অবশ্যই জানেন। অ্যাকচুয়ালি অনেক দামি ফোনের কাজ এবং ফোনগুলোও যেন ঠিকঠাক মতো ঠিক হয়, চলে সেই বিষয়টিও আমাদের ধৈর্য সহকারে কাজগুলো করতে হয়। আসলে কাজের মধ্যে যেন কোনো ত্রুটি না থাকে সেইভাবে কাজগুলো করতে হয়। তো দেখুন আমি কিন্তু ঘুরিয়ে একটু করে হিট দিচ্ছি, বল তৈরি করছি, আবার একটু ঘুরিয়ে আবার একটু করে করছি। কারণ হচ্ছে একবারে পুরোটা হিট দেওয়া যাবে না।
এবং একটু করে হিট দেওয়ার পর সেটা যখন ঠান্ডা হয়ে জমাট বেঁধে যাচ্ছে বলগুলো, তখন কিন্তু আমি নাড়াচাড়া করছি। এটা হচ্ছে একটা কৌশল। আপনারা বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে কিন্তু কাজ করতে পারেন। বাট এই ধরনের লেয়ারের রিভলভিং এর ভিডিও বা এই ধরনের টিউটোরিয়াল আসলে এভেইলেবল থাকে না YouTube এ, আমার মনে হয় খুব বেশি নেই, থাকতে পারে। এবং আমাদের বাংলাদেশের যে টেকনিশিয়ান ভাইরা রয়েছেন তারা কিন্তু এই ধরনের কাজগুলো এভেইলেবল দেন না। অনেকে হয়তো এই কাজগুলো করেন বাট ভিডিও কিন্তু এভাবে পরিষ্কারভাবে দেন না। তো আমি চেষ্টা করছি যে যেহেতু কাজটি করছি আপনাদের সাথে একটু শেয়ার করার। আর একটা বিষয় হচ্ছে যে বর্তমানে ভিডিও শেয়ার করি না। ভিডিও অনেক থাকলেও দেখা যায় যে এখন থেকে ১ বছর হয়তো ভিডিও শেয়ার করা যাবে। এত ভিডিও স্টোরেজে রয়েছে। কিন্তু সেগুলোকে আসলে শেয়ার করা অনেক চাপের একটা বিষয় থাকে। ভিডিও যারা এডিট করেন তারা জানেন। এবং কি সেই ভিডিওগুলো আপলোড করার পর অনেকেই ভাবেন যে হয়তো এই মুহূর্তে সে কাজ করছে, কাজের চাপ বেড়ে যায় অনেক সময়। এবং কি অনেকে অনেক ধরনের কাজের বিষয়ে আসলে প্রেশার তৈরি করেন, যে কারণে আমি নিজের থেকেই এই ভিডিওগুলো আপলোড করা কমিয়ে দিয়েছি এবং সব ধরনের কাজগুলোও করছি না, কাজ নিচ্ছি না। কারণ সুস্থ থাকা আগে প্রয়োজন। সুস্থ থাকলে হয়তোবা অনেক কাজ করা যাবে, কাজ শেয়ার করা যাবে। আপনারা হয়তো লক্ষ্য করবেন অনেক টেকনিশিয়ানরা কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে। আর অসুস্থ হওয়ার পিছনে অনেক কারণ আছে। কারণ এই ধরনের কাজগুলো অনেক মেন্টালি অনেক প্রেশার তৈরি করে এবং অনেক চাপে থাকে। যেমন এই ফোনটা একজন টেকনিশিয়ান দিয়েছে। এটা একটা একজন পুলিশের সেট। পুলিশ সদস্য সে দিয়ে বারবার এটার জন্য তাগাদা দিচ্ছে এবং কি আ বিভিন্ন ধরনের টেনশন তৈরি করছে। আর যেহেতু ফোনটা আমি রিসিভ করেছি সেহেতু একটু সময় দিয়ে দেখার চেষ্টা করছি এবং কি একদিন সময় অবশ্যই আমি নিয়ে থাকি এ ধরনের কাজে। তো সময় দেওয়ার পরেও দেখা যায় যে তাগাদা থাকেই। তো যাই হোক, এই কাজগুলো আসলে একটু আলাদা। অন্যান্য কাজের মতো না। এগুলোতে অনেক বিলও বেশি হয়। আপনারা এটা কত টাকা বিল হতে পারে আইডিয়া করতে পারেন কিনা? আপনারা একটু কমেন্টে জানাবেন। আর আপনাদের ওখানে এই ধরনের কাজের বিলগুলো লেয়ারের যে রিভলভ করে কাজ করতে হয়, এগুলোর বিল কেমন হয়ে থাকে আপনারা একটু কমেন্টে জানাবেন। আর আমার এই কাজটি অ্যাকচুয়ালি কোন পর্যায়ে যায় সেটিও আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, একটা শর্ট রিমুভ করা হয়তোবা ছোট বিষয় মনে হতে পারে। বাট এই শর্ট রিমুভ করার জন্য পুরো লেয়ারটা খোলা এবং এই লেয়ারটা যখন আমি হিট দিয়ে খুলবো তখন কিন্তু প্রচুর হিট এপ্লাই করতে হয়। হিটের কারণে কিন্তু দেখা যায় যে এই RAM, CPU খারাপ হতে পারে। মানে মেল্ট হয়ে যেতে পারে। এগুলো কিন্তু হয়তো রিভলভ করার প্রয়োজন হবে। কারণ মেক্সিমামই এটা প্রয়োজন হয়। আমি তারপরেও একটা ঝুঁকি নিয়েছি যে উইথআউট রিভলিং এ বা এটা যদি CPU, RAM রিভলভ ছাড়া হয় সেক্ষেত্রে হয়তো ভালো হতো। তো যেহেতু শর্ট আমি ক্লিয়ার করেছি, মানে বিপিএস লাইনে যে শর্টটা ছিল, শর্টটা কিন্তু ক্লিয়ার হয়েছে। এবার হচ্ছে আমার দেখার পালা যে ফোনটার যে লোডিং, বুটিং কী অবস্থায় কী আছে এটা একটু চেক করব। চেক করে পরবর্তী স্টেপ আমাদের নির্ধারণ করতে হবে। যে লাইনটি শর্ট ছিল সেখানে কিন্তু এখন একদমই শর্ট নেই। শর্ট রিমুভ হয়েছে। তো এখানে শর্ট রিমুভ হয়েছে। সো আমাদের এবার পাওয়ার দেখার পালা যে পাওয়ারের কী অবস্থা রয়েছে, মানে ফোন অন হয় কিনা বা চার্জ নেয় কিনা, অন্যান্য বিষয়গুলো দেখতে হবে। তো দেখুন, এখানে আমি চার্জার কানেক্ট করেছি। চার্জার কানেক্ট করার পর আমি কিন্তু কোনো রেসপন্সই পাচ্ছি না। মূলত চার্জারে এখানে কোনো লোডিং নিচ্ছে না, ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে কোনো ধরনের রেসপন্স নেই। তো আগে যে অবস্থা ছিল, সেই অবস্থাও নেই। একটু ব্যতিক্রম মনে হচ্ছে। এটা আসলে সিপিইউ রিভলভ ছাড়া হবে না। আমি ডিসি রিডিং চেক করলাম। ডিসি রিডিং অ্যাম 1-2 এরকম। আসলে সেম যে প্রবলেমটা মূলত রিভলভ হয়েছে, বাট লেয়ার রিভলভিং করার পর আমার লেয়ার রিমুভ করার সময়ই তো সিপিইউ, RAM এগুলোর বল মেল্টিং হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো আমি এই কারণে RAM, সিপিইউটা এখন রিমুভ করব। করে আমি সেটাকে রিভলভ করে চেষ্টা করব যে ফোনটাকে বুট মোডে আনার জন্য এবং ভালো একটা মোডে আসলে হয়তো ফোনটা রান হবে আশা করি। কারণ এগুলো কাজের একেক একেকটা স্টেপ রয়েছে, একটার পর একটা করতেই হয়, কিছু করার নেই। আর যদি এই ফোনে শর্ট রিমুভ না করে ১ম এই বলতে পারেন যে হয়তো RAM, CPU রিমুভ করে নিতেন। সেটাও করা যেত, বাট আমি একটা চান্স নিয়েছিলাম যে যদি রিভলভ ছাড়া কিছু করা যায়। তো যা হোক, আমি সিপিইউটা রিমুভ করেছি, র্যামটা রিমুভ করেছি। এবার আমি সুন্দর করে বলগুলো পরিষ্কার করব এবং এই ধরনের যে প্রসেসরগুলো, এগুলো কিন্তু অনেক সময় হিট হয়েও প্রসেসর থেকে প্রবলেম হয়। প্রসেসর থেকে লো বুটে যেতে পারে
এবং কি অনেক সময় দেখা যায় যে র্যাম ছেড়ে দেয়। তো আমার হচ্ছে প্রবলেমটা আসলে ইন্টারনালি মাদারবোর্ডের ভিতরে যে শর্টটা ছিল সেটাই কিন্তু মূল প্রবলেম। বাট এই ফোনটাতে সিপিইউ রিভলভ করতে হচ্ছে বাধ্য হয়ে। কারণ লেয়ার যখন আমি রিমুভ করেছি সেক্ষেত্রে হিট দিয়ে যখন লেয়ারটা খুলতে হয় তখন কিন্তু র্যাম সিপিইউতে হিট লেগে অবশ্যই বল মেল্ট হয়ে যাবে এবং যে বলগুলো সেগুলো ছেড়ে দিবে, সমস্যা হবে। তো এইজন্য এখন র্যাম এবং সিপিইউটা রিভলভ করছি। হতে পারে যে স্টোরেজটাও ইউএফএসটাও খুলতে হবে। তো স্টেপ বাই স্টেপ আসলে কাজ করতে হয়। এগুলো কাজে বলা যায় না যে কোন স্টেজে গিয়ে কাজটা শেষ হবে এবং স্টেজ নতুন স্টেজ তৈরি হয় অনেক সময়। জাস্ট এটা একটা গেমের মতো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ধরনের কাজগুলোতে একটু আনলিমিটেড সময় নিয়ে ধীরে সুস্থে ধৈর্য সহকারে কাজ করতে হয়। দেখুন আমার সিপিইউ রিবলিং কমপ্লিট এবং সুন্দর করে রিবলিং করেছি প্রসেসরটা। এবার আমি র্যামটা রিবল করব। তো র্যাম এবং প্রসেসর রিবলিং এর পর আমাদের পরবর্তী স্টেপটা দেখতে হবে যে আমাদের ফোনের যে বুট যে রিডিং, ডিসি রিডিং সেটা ঠিকঠাক মতো আসে কিনা এবং অন হয় কিনা। অন হলে তো ভালো। আর যদি অন না হয় সেক্ষেত্রে পোর্ট চেক করতে হবে যে আমাদের পোর্ট করে কিনা এবং কি রিডিংটা কেমন রয়েছে, সেই বিষয়গুলো দেখতে হবে। দেখুন আমি সিপিইউটা ফিক্স করে নিলাম বোর্ডের সঙ্গে। এবার র্যামটা ফিক্স করব এবং র্যাম সিপিইউ ফিক্স হলে আমরা চেক করতে পারবো। তো আমি র্যামটা ইনস্টল করে দিচ্ছি। র্যামটা সুন্দর করে ফিক্স করে দিলাম। এবার একটু ঠান্ডা করে তারপরে আমি চেক করছি। এবার দেখুন আমার যে আই চার্জার সেটা আমি দেখতে পাচ্ছি যে এখানে আই চার্জারে হালকা একটু লোডিং নিচ্ছে, বাট এখানে কিন্তু ফোন অন হচ্ছে না এবং কি আমি আগের চেয়ে যে একটু রেসপন্স সেটা ভালো পেয়েছি এবং কম্পিউটারে কিন্তু পোর্ট করেছে, যে কারণে আমি আর দেরি না করে এটা যে ইউএফএসটা রয়েছে সেটাও রিমুভ করছি। ইউএফএস রিমুভ করে নিলাম। ইউএফএসটা ক্লিন করে বলগুলো পরিষ্কার করে তারপর রিবল করে আমরা F64 এর মাধ্যমে একটু চেক করে নেব, যেহেতু ডিভাইস রয়েছে এবং কি আমরা চেক করার একটা সুযোগ পাচ্ছি। সো আমরা একটু চেক করে নেব যে স্টোরেজ ঠিক রয়েছে কিনা। তো রিবোলিং কমপ্লিট। এবার আমরা বক্সে লাগিয়ে স্টোরেজ চেক দিলাম। স্টোরেজ ঠিক আছে এবং কি স্টোরেজের যে পার্টিশন সবই ঠিকঠাক আছে। তো অতএব আমাদের এবার আইসিটা ফিক্স করে দিই বোর্ডে। বোর্ডে লাগিয়ে তারপর কিন্তু আমরা এটার একটা কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো আশা করি এবার। কারণ ফোনটা প্রথমত হচ্ছে অন করতে হবে এবং আরও কোনো প্রবলেম থাকলে সেটাও ফিক্স করতে হবে। দেখুন একটা কাজের লম্বা যখন সারি থাকে বা অনেকগুলো কাজ করতে হয় তখন সেটার যে কাজের পরিধি সেটাও কিন্তু অনেক সময় বেড়ে যায়। তো একটা কাজকে এক জায়গায় গিয়ে শেষ হয়ে যাবে এরকম বলা যায় না। অনেক সময় একটা কাজ অনেক লম্বা জায়গা তৈরি করে নেয়। তো দেখুন এবার আমি যেটি করলাম সুন্দর করে একটু পরিষ্কার করে এবার আমি চেক করব যে ফোনটা অন হয় কিনা। তো আসলে আলহামদুলিল্লাহ দেখুন ফোন অন হয়েছে কিন্তু ডিসপ্লেতে ঝিরঝির। এটা আলাদা একটা প্রবলেম। এটা আমার মিপি লাইনগুলো চেক করতে হবে এবং ডিসপ্লের যে কানেক্টর সেটি চেক করতে হবে। তো যেহেতু ডেড ফোন এই পর্যায়ে আসছে, তো পুরাটা কমপ্লিট হবে আশা করি নেক্সট পার্টে শেয়ার করব।